আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এরই মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আমরা শুরুটা এভাবে করতে পারি যে দেখেন, যে আন্দোলনের বিরুদ্ধে এত কিছু, যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এত অভিযোগ, যে আন্দোলন দমানোর জন্য তারা কি না করেছে, কিন্তু এখনও একই দৃশ্য। এই আমাদের যারা শেখাবে, ছোট ছোট মানে প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে যারা শিক্ষা দেবে, তাদের উপরে যেভাবে বল প্রয়োগ করা হচ্ছে, এটি এর আগে ইবতিদায়ী মাদ্রাসার টিচারদের উপর জি একই ঘটনা। এটা তো দুঃখজনক, বাট শিক্ষকদের দাবিটি কতটা যৌক্তিক আমার কিন্তু সেই প্রশ্ন আছে, কারণ এটি কোর্টের বিষয় এখন, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অলরেডি রিট করেছে। কোর্ট যে এদের, হাইকোর্ট যে এদের চাকরি আমি কি বাতিল করেছে, হ্যাঁ বাতিলই করেছে, এটা কিন্তু আবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রিট করেছে। আমি ওদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম। অনেক শিক্ষক আন্দোলন করছে, অনেকের বয়স চলে যাচ্ছে, এবং নিশ্চয়ই আমরা সবাই জানি যে এই শিক্ষক একজনের টাকা ছাড়া চাকরি হয়নি কিন্তু, এবং একটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারকে টাকা কিন্তু 5-7 লাখ যদি হয়, এটি জোগাড় করা কিন্তু খুব সহজ নয়। জমি বিক্রি করে অথবা সুদে এনে এটি করতে হচ্ছে। অনেক মহিলারাও দেখলাম আন্দোলন করছে, এবং দুর্ভাগ্যজনকভাবে আমি একটু আহত হয়েছিলাম এই কারণে, ওরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছে। আচ্ছা, আমার আবার এদিকে কাজ ছিল, খুব জরুরি কাজ, কাউকে বের হতে দিচ্ছিল না। তখন আমি রিকোয়েস্ট করে পুলিশের একজন এডিশনাল এসপি ছিলেন, এক ভদ্রমহিলা, ওনাকে বললাম যে আমাদের দুজনকে একটু বের করে দেন। আমি এবং আমার বন্ধু ছিলাম। তখন ওই শিক্ষক যারা আছেন তারা আমার হাতটা ধরে একদম জামাটা ছিঁড়ে গেছে। যাই হোক, বাট শিক্ষকদের আন্দোলন আরেকটু শান্তিপূর্ণ হওয়া উচিত আমি মনে করি। তারা খুব, যেহেতু এটা কোর্টের বিষয়, আমাদের মনে হচ্ছে কোর্টের রায় পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত। আর সরকারও যেন এরকম নির্দয় না হয়। আজকে জলকামান ম্যাচে অনেকে বাচ্চা নিয়ে এসছে আমি দেখি, এবং এর আগে আমরা দেখেছি যে গত বৃহস্পতিবারও একই ধরনের ঘটনা ঘটেছে। এরা তো 10-12 দিন বোধহয় আন্দোলন, 11 দিনের মতো। আজকে এর আগে আমরা দেখেছি যে ইবতিদায়ী যে টিচার আছেন তাদের উপরে জলকামান মারা হয়েছে। এর একটি কারণ আছে। আমরা দীর্ঘদিন কিন্তু বিগত সরকারের আমলে দাবি জানানোর সুযোগ কিন্তু কম ছিল। আমার মনে আছে প্রেস ক্লাবের সামনে আন্দোলন হতো, এই শিক্ষকরা আন্দোলন করেছে, অন্যান্য পেশাজীবীরা আন্দোলন করেছে, নানা শ্রেণীর পেশা মানুষ। তো আমি দেখলাম যে তারা প্রথম শেখ হাসিনার 5 মিনিট স্তুতি করেন এবং তার পরিবারের। আমি একদিন বললাম যে যার কাছে দাবি জানাচ্ছেন তার এত প্রশংসা করছেন, তার এত স্তুতি করছেন, গণতন্ত্রের মা, নানা কিছু বলছে। তা বললো যে এটি যদি না করি রাতে আমাকে ধরে নিয়ে যাওয়া হবে, এই জন্য করছি। সুতরাং তখন একদম ফ্রি স্পেস ছিল না, এখন অনেক স্পেস হয়েছে। 2 সপ্তাহ আগে দেখেছি বোধহয় 170টা আন্দোলন, আমার মনে এতদিনে 200 ক্রস করেছে। তো যৌক্তিক যেগুলো আছে, যেমন এই আপনাদের এখানে আমি জানি না, এই যে আপনাদের অপোজিশন কলেজটি আছে, একটু থামিয়ে, কারণ সৌরভ ভাই জয়েন করেছেন আমাদের মধ্যে, একটু পরিচয় করে দিই। প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান যুক্ত হয়েছেন। আমরা আসলে শুরুতে বলেছিলাম আপনি আসবেন, আপনি এসেছেন, আপনাকে স্বাগত জানাই। আমি ইলিয়াস খানের বক্তব্যটা শেষ করে তারপর আপনার কাছে আসি। না, অযৌক্তিক কিছু আন্দোলন আছে। এই যে এই রাস্তা গত 5 দিন ধরে, কয়েকদিন আগে বোধহয় তিতুমির কলেজে বন্ধ ছিল। এটি হতাশাজনক এবং লজ্জাজনক এই কারণে, যে ছেলেটি কলেজে ভর্তি হয়েছে সে রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায়, এটি দুর্ভাগ্যজনক। এবং তারা যে লাইভ করেছে আজ, সেটা আমি স্টুডিওতে বলতে চাই না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটু কঠিন আছে, এটি বুঝতে হবে। কিন্তু সুতরাং এই ধরনের যে আন্দোলনগুলো আছে এগুলো দমন করা উচিত একদম, যাতে নাই করতে পারে। বাট যৌক্তিক যে আন্দোলনগুলো আছে সেগুলো কিন্তু সরকারের পূরণ করা উচিত, কারণ এই সরকারের কাছে তো আমাদের অন্যরকম প্রত্যাশা। আমরা তো দমন পীড়ন করে দাবিয়ে রাখলাম সব, সেরকম অবস্থা না, তাই না? আমরা চাই যে তারা যৌক্তিক দাবিগুলো পূরণ করুক। জি, যৌক্তিক দাবিগুলো পূরণ করলো, কিন্তু যুক্তির মধ্যে অযৌক্তিক ঢুকছে কিনা সোহরাব হাসান? কারণ প্রতিদিন আন্দোলন করলাম, রাস্তা দখল করে রাখলাম, রাস্তা বন্ধ করে রাখলাম, এর মধ্যে আবার মানে সেই জায়গাটায় আবার পুলিশেরও বাধার মুখে পড়তে হচ্ছে। সে কারণে আমরা আবার বলি যে তাদের উপর কেন হামলা হচ্ছে, এটিও ঠিক না। যেমন তেমনি মানে এই জায়গাটা আমি আপনার কাছে একটু আলোচনা করতে চাই। দাবি এত অসংখ্য দাবি, 170, 20, 200 দাবির মতো হয়ে গেছে এখন। তারপর আবার বল প্রয়োগ, বিষয়গুলো যেমন অড, তেমনি দাবিগুলো কি সবগুলো যৌক্তিক? ধন্যবাদ এবং বন্ধু ইলিয়াস খানকে শুভেচ্ছা। দাবি যৌক্তিক অযৌক্তিক এর বিষয়টা কিন্তু আপেক্ষিক। এ কারণে আমরা আমাদের অবস্থান থেকে দাবিটা মূল্যায়ন করছি, সরকার তার অবস্থান থেকে দাবিটা মূল্যায়ন করছে। কিন্তু যারা দাবি জানাচ্ছে
তাদের অবস্থানকে চিন্তা করতে হবে। যেমন শিক্ষকদের কথায় আমি এসে শুনলাম, এই শিক্ষকরা 2023 থেকে পরীক্ষা দিয়েছে, যাচাই বাছাই হয়েছে, এই সরকার এসে তাদেরকে নিয়োগ দিয়েছে। এখন এই যারা নিয়োগ পাননি 31 জন, তারা আদালতে রিট করেছে। তা আদালতে এক রিটের কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। রাইট, একদম। সুতরাং আমাদের ভাবতে হবে যে আদালতের রিট মানেই হচ্ছে কোনো দাবি নাকচ হয়ে যায় না রিটের কারণে। সুতরাং এটা দেখতে হবে যে আদালতের রিট যারা করেছে তাদের উদ্দেশ্য কী, তাদের বঞ্চনা কী, সত্যিকার এর ভিত্তি আছে কি না। হ্যাঁ, যদি কোটার বিষয় থাকে বা অন্য কোনো যে কোনো ক্ষেত্রে অসঙ্গতি দূর করা। আন্দোলনে নামার কারণ হচ্ছে যে অসঙ্গতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, কিন্তু তাদের বঞ্চিত করা হয়েছে এ কারণে। সুতরাং আমরা প্রতিটা, আর আমরা দেখি কি যে অটোরিকশার চালকরা আন্দোলন করলেন এবং অনেকে বিরূপ মন্তব্য করে, অনেকে এই আন্দোলনের কঠোর সমালোচনা করেছেন, যেহেতু ভদ্রলোকেরা গাড়িতে চড়ে এবং শ্রমজীবী মানুষ সেই গাড়ি চালায়। সুতরাং দুইজনের দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়। বিআরটিএ আইন প্রতিপালন করবে শুধু এই গরিবদের জন্য, শুধু অটোরিকশা চালকদের জন্য, শুধু ব্যাটারি চালিত রিকশার জন্য, গাড়ির জন্য নয় কেন? এবং তারা গাড়ির যে আবার ন্যায্য দাবি গাড়ির চালকদের, মালিকদের, সেটা তারা পূরণ করে না, তারা ফিটনেস সার্টিফিকেট দেয় না। আর সব কিছুই একটা হচ্ছে গোপন লেনদেনের মাধ্যমে, আতাতের মাধ্যমে। না, কিন্তু সৌরভ ভাই, এই জায়গাটা আমি একটু ডিফার করতে চাই এইভাবে যে যেমন আজকে সিএনজি অটোরিকশা চালকরা যা করলেন, বিআরটি এর আইন প্রতিপালন করতে যাচ্ছে, আপনি মিটারে চলবেন, এটা আপনি নিয়ম মেনেই কিন্তু সিএনজিটা নিয়ে রাস্তায় নেমেছেন। হ্যাঁ, দাম ভাড়া বাড়ানোর দাবি থাকতে পারে, কিন্তু হুট করে রাস্তায় নেমে মালিক যে তার উপর অতিরিক্ত ভাড়া নিচ্ছে সেটার ব্যাপারে বিআরটির দায়িত্ব আছে না? অবশ্যই। হ্যাঁ, তাহলে একই সঙ্গে করুক। আর যে কোনো সিদ্ধান্ত অংশীজনকে নিয়ে করতে হয়, অংশীজনের সাথে কথা বলে করতে হয়। আপনি একটা পক্ষ বললো আর আপনি সিদ্ধান্ত চাপিয়ে দিলেন, তাহলে যা হবার হয়েছে। আপনি এখন অটোরিকশার কথা বলছেন, ব্যাটারি চালিত রিকশার করতে পারলো না কেন, বন্ধ করতে পারলো না কেন? এখন তো ঢাকা শহরে ভিআইপি থেকে শুরু করে সব জায়গায় চলে। আবার এটাও দেখার বিষয়, এই ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনার ঝুঁকি আছে, কিন্তু মানুষের যে কি অমানসিক পরিশ্রম ছিল সেটা থেকে যে মুক্তি দিয়েছে তাদের, আপনি সেটা চিন্তা করেন। এটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসলেই তো হয়। নিয়মের মধ্যে নিয়ে আসা উচিত সব ক্ষেত্রেই। আর ঢাকা শহরে কেন পরিবহন থাকবে না? আপনি ধরেন শেখ হাসিনার আমরা অনেক সমালোচনা করি, এক মেট্রো রেল পুরো ঢাকা শহরের জনসংখ্যার তুলনায় খুবই কম, 3% যদি হয়ে থাকে, যে স্বস্তি দিয়েছে, তাদেরকে স্বস্তি দিয়েছে। আপনি দেখুন, তাহলে এরকম আমরা গণপরিবহন করছি না কেন? এই যে কি বলে সমন্বিত বাস সার্ভিস চালু করার কথা কত বলা যুগ ধরে কেন? এই মেয়র আনিসুল হক দেখালো না আপনি হাতের জেল থেকে গুলশান, তাহলে এটা পারলে অন্য জায়গায় কেন পারবে না? ইভেন এখনো যে কথা বলা হয় যে এই যে রিক্সা বলুন বা পরিচ্ছন্নতা বলুন, সেনানিবাসের ভিতরে তো কোনো সমস্যা হয় না, সবাই আইন মেনে চলে। তা আমাদের এমন একটি করতে হবে আইন মেনে চলে। আইন যারা মানাতে চান, মানানোর যারা দায়িত্বে, তারা কতটা মানেন? বিআরটিতে একটি লাইসেন্স নবায়ন করতে যেয়ে কেন মাসের পর মাস ধর্ণা দিতে হবে, তারপরও দালাল ধরতে হয়? সুতরাং হচ্ছে আইন এখন হচ্ছে উপর থেকে ঠিক করতে হবে, নিচ থেকে ঠিক হবে না। নিচ থেকে ঠিক হবে না মানে আপনি উপর থেকে চাপিয়ে দেবেন সিদ্ধান্ত, সেটি হবে না। আপনি ধরেন ঢাকা শহরে যদি 50,000 অটো চালক থাকে, তাদের বিরুদ্ধে, আর অটো চালকদের আরেকটা অভিযোগ যে গত 5-7 বছরে কোনো আরও বেশি 10-15 বছরে কোনো সিএনজি আমদানি করা হয়নি। তার মালিক যেহেতু সিএনজি কম, সিএনজি রিক্সা কম, সুতরাং মালিক জবরদস্তিভাবে বেশি ভাড়া আদায় করছে। মালিক আদায় করছে বলে এরাও যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে। আপনি দেখেছেন যে গ্যাস স্টেশনে কি লম্বা লাইন থাকে তাদের, ঘন্টার পর ঘন্টা। সবটা মিলে একটা মানবিক দৃষ্টিতে দেখতে হবে। না, দেখতে তো হবে, মানবিক দৃষ্টিতে দেখতে হবে। কিন্তু ইলিয়াস খান, আইন যদি ইম্পোজ করতে গিয়ে আবার আন্দোলনের মুখে আইন পরিবর্তন করে ফেলা হয়, তাহলে তো সুশাসনটা নিশ্চিত করা একটা মুশকিল। কারণ আমার বিরুদ্ধে একটা আইন হলো, আমি নেমে গেলাম, নেমে রাস্তা অবরোধ করে দিলাম, ব্যাস আইনটা আবার উল্টো। এবং সবাই দেখুন, খুব কষ্ট হয়, প্রত্যেকটা আধুনিক নগরীতে 25% রাস্তা থাকে থাকার কথা,
ঢাকায় আছে 7%। 7%-এ সিগারেটের দোকান, চায়ের দোকান, মানুষ হাঁটার অবস্থা নাই, ফুটপাতে কোনো হাঁটার অবস্থা নেই। সেই নগরীতে যে আন্দোলন করবে, প্রথম আন্দোলনের স্টেপ হচ্ছে রাস্তা বন্ধ করে দিতে হবে, একটু বড় রাস্তা। এই যে আপনারা নিশ্চয়ই কয়েকদিন অনেক ভুগেছি আমরা, অনেক ভুগেছেন, এই যারা এদিকে শাহবাগের দিক চলাচল করে তারাও ভোগেন। প্রথমে রাস্তাটা বন্ধ করে দিতে হবে, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং সব স্তরের মানুষ, শ্রমিক নেই, এই শিক্ষকরা দেখুন তারা কিন্তু রাস্তা দখল করছে প্রতিদিন। এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়েছে, সেখানেও রাস্তা বন্ধ করে দিয়েছে। তো এই তো অবস্থা। তো এই আন্দোলন, যে আইনের কথা বলেছেন, আইন তো কেউ মানে না, আসলে কেউ মানতেই চায় না। আইন মানার না মানার সংস্কৃতি বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না। এবং যে ব্যক্তি আইন প্রণয়ন করেন, যা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মিন্টো রোডে ম্যাক্সিমাম গাড়ি উল্টো দিকে চলে, এখন চলে কিনে যাই না, গত আমলে এখনো চলে। আর ধরুন যে পেশায় যে আছে, আপনি দেখবেন গাড়িতে তার পরিচিতি লেখা থাকে, এটা পুলিশ, এটা সাংবাদিক, এটা উকিল। এটা কিন্তু আইন না মানার প্রবণতা এই অর্থে, যেমন সাইনবোর্ডটা দেখলে আমাকে যেন না ধরে। হ্যাঁ, যেমন সাংবাদিকরা, যেমন আমরা যখন টেলিভিশন অনেক সময় আসি, তাড়াহুড়ো থাকলে কিন্তু আইন মানে না, রাস্তা উল্টো পথ দিয়ে আসে। এটি কিন্তু পৃথিবীর কোথাও চিন্তা করা যায় না। যেমন লন্ডনের রাস্তা কিন্তু ঢাকার চেয়ে অনেক ছোট ম্যাক্সিমাম রাস্তা, কিন্তু এত নিয়মকানুন মেনেছে। এবং লন্ডন বোধহয় পৃথিবীর মধ্যে 1 নম্বর শহর, যে শহরের সবচেয়ে রাস্তা ন্যারো। সেখানে আপনি দেখবেন যে এই বাসাবাড়ির সামনে দিয়ে ট্রান্সপোর্ট চলছে, কোনো সংকট নেই। এটি এমন একটি দেশ, রাস্তায় 5 কিলোমিটার গতির গাড়ি চলবে, 100 কিলোমিটার গতির গাড়ি চলবে, 20 কিলোমিটার গতির গাড়ি চলবে, মানে আপনি ভিজুয়ালাইজ করুন যে রাস্তাঘাটের দৃশ্যটা কি। তো আইন মানাটা আসলে মুশকিল, মানে আইন মানানো যেমন মুশকিল, আইন না মানলে আবার এই অবস্থা পরিস্থিতি তৈরি হবে। এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আলোচনা যুক্ত হচ্ছে আবার। দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। দুজনকে আবারও স্বাগত। সোহরাব হাসান, প্রতিদিনই তো বিএনপি মোটামুটি নির্বাচনের দাবির মধ্যে আছে, কিন্তু আজকে যেটা তারেক রহমান সাহেব বলেছেন যে কোনো মূল্যে, আগেও বলেছেন আজকেও বলছেন, নেতাকর্মীদেরকে জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের আস্থা অর্জন করতে পারবে। এই গেল 6 মাসের এই পরিক্রমায় বিএনপির আস্থা অর্জনটা তিনি কিন্তু শুরু থেকে বলছেন, আস্থায় থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। আপনার কি মনে হয় আছে? তো আছে, আবার নেই, এটাও তো সত্য। কারণ এই যে বিরোধীরা, বিশেষ করে জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো করে, পুরোটাই তো অসার নয়, অসত্য নয়। তাদের নেতা তো বহিষ্কার হচ্ছে দেখলাম। আবার বিএনপি জামাতের বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেগুলো অসত্য, সেটাও অসার নয়। সুতরাং এক্ষেত্রে দলগুলোকে মানে আয়নায় নিজের মুখ দেখা উচিত। তারেক রহমান যদি তার দলীয় নেতাকর্মীদের এই দৃষ্টিতে তাদেরকে জনসম্পৃক্ত, জনগণের আস্থা অর্জন করতে বলে, জনসম্পৃক্ততা বাড়াতে বলে এবং বিতর্ক হয় এমন কিছু না করা, তাই মনে করি এটা খুবই ভালো দলের জন্য, দলের নির্বাচনের প্রস্তুতির জন্যে, দলের স্বচ্ছতা আনার জন্যে। আর 5 আগস্টের পর যে রাজনীতি মানুষ চাচ্ছে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে, রাজনৈতিক দলের ভাবমূর্তি যেটা চাচ্ছে সেটা অর্জন করা। আর বিএনপি, আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, বিএনপির প্রতি মানুষের প্রধান ভরসা। যে আপনি যে কোনো জিজ্ঞেস করেন যে নির্বাচন হলে বিএনপি আসবে, সুতরাং ওই দলের দায়িত্ব অনেক বেশি। আর এটা ঠিক যে নানা রকম তো দখলদারি, চাঁদাবাজি, এটা তৃণমূল পর্যায়ে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা কাঠামোটা এমন, এটা কেন্দ্রীয় নেতৃত্ব চাইলেই কিন্তু এটা করতে পারে না, মানে বন্ধ করতে পারে না। তো সেটার মধ্যে শুধু নির্দেশনা নয়, এমনকি শুধু শাস্তিও নয়, সংস্কৃতিটা তৈরি করতে হবে। এবং সেটা কিন্তু অনুশীলনের বিষয়, চর্চার বিষয়। এবং মানে বিএনপি কিছু কিছু কর্মসূচি নিয়েছে, শুনছি যে কর্মশালাটা করছে, তো সেটা কতটা রক্ষা করতে পারে। আর একটি দেখার বিষয়, সমাজে যে লোকটি মন্দ হিসেবে পরিচিত, যে লোকটি সম্পর্কে মানুষের বিরূপ ধারণা আছে, সন্ত্রাস হোক আর আর্থিক অসাধুতা হোক, তাদের সম্পর্কে সতর্ক থাকা, তাদেরকে নেতৃত্বে নিয়ে না আসা। তাদেরকে নেতৃত্বে আনলে এটা হবেই,
কেউ এমপি হলে তার যারা সঙ্গী থাকবে তারা অসাধু লোকই হবে। সুতরাং এক্ষেত্রে পুরো গতকাল যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে সব কিছু কাঠামোগত পরিবর্তনের কথা বলছি, কিন্তু আত্মিক পরিবর্তন দরকার, রাজনীতির মানসিক পরিবর্তন দরকার। সেটি কিন্তু তার প্রধান দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের। সেক্ষেত্রে যে তারেক রহমান এই কথাগুলো বলে থাকে তার নেতাকর্মীদের, আমরা দেখতে চাইব নেতাকর্মীরা সেটা কতটা প্রতিপালন করে। সে জায়গাটায় প্রতিপালন কি হচ্ছে ইলিয়াস খান সে জায়গাটায় আসে। কারণ আমি যতটুকু খেয়াল করেছি 5ই আগস্টের পর থেকে যতগুলো বক্তব্য তিনি রেখেছেন সবগুলোতে একদম খুব স্ট্রংলি বলেছেন কোনো রকম চাঁদাবাজি দুর্নীতি এগুলোর সঙ্গে যুক্ত থাকা যাবে না, জনগণের পাশে থাকবে। একদম এর পরপর অসংখ্য নেতাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে এসব নানা অভিযোগে, কিন্তু তারপরও নিয়ন্ত্রণ কতটুকু করা গেল না। বিএনপি তো একটি বিরাট দল, লক্ষ লক্ষ হয়তো কোটি কোটি নেতাকর্মী আছেন, এর মধ্যে নানা জায়গায় নানা কিছু অভিযোগ আমরাও শুনি। ইদানিং জামাতের বিষয়ে শুনতেছি, দেখলাম যে কি চাঁদপুরে বোধহয় একজন নেতাকে বহিষ্কার করেছে, তার বক্তব্য ভাইরাল হয়েছিল। এটি আছে, অভিযোগ একদম অসত্য নয়। আবার দিন শেষে সবাই এই দেশের মানুষ, কিন্তু যারা আওয়ামী লীগ করেছে, যারা বিএনপি করছে, যারা জামাত করে, সবাই কিন্তু এই দেশের মানুষ। আর ধর্মের আবরণে বা ধর্ম দিয়ে একদম মানুষ শুদ্ধ হয়ে যায় তাহলে তো দেশটা অন্যরকম হতো। কারণ 90% লোক এদেশের মুসলমান, তারও বেশি বোধ হয়, হ্যাঁ, তাদের দেশ অন্যরকম শুদ্ধ হয়ে যেত। কিছু কিছু অভিযোগ এমন আছে যে ধরুন আওয়ামী লীগ যে জায়গায় দখল করেছিল, সেটা যদি দখল করতে চায় সেটা বিএনপি, জামাত বা অন্য কোনো দল কিন্তু পারবে না, কারণ তাদের সেই জনবল নাই। যেমন চীন জাপান 8 বছর দখল করে রেখেছিল, শেষ পর্যন্ত রাখতে পারেনি। জাপানের এত লোক ছিল না, আমি চায়না ছিলাম অনেকদিন, ওই শুনেছি, ইতিহাস পড়েছি। এক্ষেত্রেও অনেক, আবার অনেক আছে যা আগে জায়গা জমি দোকানপাটগুলো দখল করে নিয়েছিল আওয়ামী লীগ, এগুলো যেন উদ্ধার করতে গেছে অনেক গণমাধ্যমের রিপোর্ট এসে যে এরা পাল্টা দখল করেছে, বিষয়টা কিন্তু সেরকম না। সুতরাং জনাব তারেক রহমান তিনি প্রথম থেকে খুব ম্যাচিউর বক্তৃতা দিচ্ছেন, এবং তিনি যে বলছেন জনগণের কাছে যেতে হবে, এটি কারণ আছে। কারণ গত 15.5 বছর যে ভোটগুলো হয়েছে সেখানে কিন্তু জনগণের কাছে যেতে হয়নি, শুধু দল থেকে নমিনেশন পেলেই হলো। যেমন স্থানীয় সরকার নির্বাচন, নিশ্চয়ই আমাদের গ্রামে সবারই যাওয়ার অভিজ্ঞতা আছে, যে যারা মেম্বার বা চেয়ারম্যান প্রার্থী হতেন আগে আমরা দেখেছি, তারা এই মানুষ ধান কাটছে, ধানের মধ্যে চলে যেত তাদের একটা ভোট আদায় করার জন্য। এবারকে নেতার কাছে চলে যেত টাকার বস্তা নিয়ে। নেতা যদি নৌকায় নমিনেশন দিতেন, এলাকায় সে আর কোনো ভোট টোট কিছু নেই, তিনি চেয়ারম্যান বা মেম্বার হয়েছেন। সুতরাং এখন যদি বাংলাদেশের রাজনীতি করতে হয় আগামী দিনগুলোতে, মানুষের পাশে যেতে হবে। ভোট ছাড়া তো সরকার পরিবর্তন কোনো সুযোগ নেই, তাই না? সুতরাং মানুষের কাছে যেতে হবে, সেটাই যেন তারেক রহমান তিনি বারবার বলছেন। এবং ওই যে আপনি একটু আগে বলেছেন যে যারাই চাঁদাবাজি বা অন্য অভিযোগ যাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে তিনি কিন্তু ব্যবস্থা নিয়েছেন। এটি কিন্তু একটা দৃষ্টান্ত। পলিটিক্স যারা করে তাদের যদি পদ না থাকে, এটি কিন্তু খুব বিপজ্জনক একটা অবস্থা। সুতরাং অনেকে পদচ্যুত হয়েছেন, বড় বড় নেতাও হয়েছেন, আমি দেখেছি। তিনি যেটি বলেছেন, এবং আমরা নিশ্চয়ই সবাই সেটি চাই যে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাক, তাদের কার্যক্রম তুলে ধরুক, তখন জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। বাট এই সংস্কৃতি গত 15.5 বছর ছিল না। সুতরাং এই সংস্কৃতি, ভোটকে যে নির্বাচনে পাঠানো, সেটি যেন আবার ফিরে আসতে পারে। মানুষ কিন্তু ভোট দিতে চায়, একটা ভোটের ক্ষুধা আছে। ভোটের ক্ষুধা এই অর্থে, এখন যার বয়স 38 বা 40-42, এরা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি, এবং খুব কষ্ট হয়। শুধু পার্লামেন্ট নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারেনি, ট্রেড বোর্ডের নির্বাচন, প্রফেশনাল বডির নির্বাচন। এই যে আমি যখন সাংবাদিকতা শুরু করেছি, আপনিও তো আমাদের কাছাকাছি একসঙ্গে শুরু করেছি, এই যে FBCCI, BGME, তারপরে BMA, সব সিলেকশন, এগুলো বিরাট নির্বাচন হতো, উৎসবমুখর নির্বাচন। আমরা জুনিয়র রিপোর্টার হিসেবে আমাদেরকে সব জায়গায় পাঠাতো, কিন্তু এখন এগুলো নাই। বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয় অমুক সভাপতি, এবং পাড়ায় মহল্লায় যে কমিটি, বিভিন্ন ক্লাব ক্লাবে, সেখানেও দলীয়করণ করা হয়েছে। আওয়ামী লীগের লোক ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। বাট এত কিছু করে কিন্তু লাভ হয় না। এবং আমি যে কথাটাই বলি যে এভাবে বিদায় বাংলাদেশের শাসকদের কারো কিন্তু হয় না। যেমন 90-এর আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলন আমরাও ছিলাম, এরশাদ কিন্তু জেল খেটেছে, কিন্তু দেশের পালিয়ে যাননি কিন্তু। সুতরাং এগুলো রাজনীতিতে আগামী দিনে এগুলো বিবেচনায় নিতে হবে। অবশ্যই এই জায়গাটায় সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ এসেছে, যেহেতু সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। কারণ একটু এখন ডিসি সম্মেলন হচ্ছে ঢাকাতে, সেখানে প্রধান উপদেষ্টা কথা বলেছেন সবাইকে সুন্দরভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সেগুলোর কথা বলেছেন। তবে আজকে একটি সংবাদপত্রে সোহরাব হাসান, যে পত্রিকাটার যুগ্ম সম্পাদক, সেখানে জামায়াতের আমির
ইন্টারভিউ দিয়েছেন, বলেছেন যে এখন এই অবস্থা নির্বাচন হলে সুষ্ঠু হবে না। এখন তো 1 বছর পর নির্বাচন হবে, ডিসেম্বর হলে 1 বছর। এই সংখ্যাটা কেন, আমি সেই জায়গাটায় আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে আসি। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, দর্শক সঙ্গে থাকবেন। বিরতি পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সোহরাব হাসান, যে প্রশ্নটি রেখে গেছিলাম, প্রশ্নটি আর করি না, আপনার কাছে শুনতে চাই, এখন নির্বাচন হলে কেন সুষ্ঠু হবে না, কেন সুষ্ঠু আশঙ্কা করছে জামায়াত? শুনুন, রাজনীতিকরা প্রকাশ্যে যা বলেন আর তার মর্মার্থ অনেক সময় এক হয় না। রাজনীতিকরা চান যে তার রাজনীতির পক্ষে, দলের পক্ষে যে পরিবেশ দরকার সেটি। একটা হলো যে আওয়ামী লীগ মাঠ ছাড়া হওয়ার পর, ক্ষমতাচ্যুতের পর বিএনপির সব জায়গায় বিএনপির একটা অবস্থান তৈরি হয়েছে। সেটি আপনি কোনো কোনো ক্ষেত্রে আইন বহির্ভূতভাবে, আবার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আইনিভাবেই। কারণ আপনি ধরেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা সুপ্রিম কোর্টে আইনজীবী, এখন এখানে তো আওয়ামী লীগ এবং বিএনপি আইনজীবীদের মধ্যেই নির্বাচনটা হতো, এবং অন্যান্য বারেও শিক্ষক সমিতি বা যত পেশাজীবী সংগঠন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির এই অবস্থানটা তৈরি করেছে, এবং রাজনীতিতেও সাংগঠনিকভাবে প্রশাসনও তো একটা অগোছালো অবস্থায় আসায় সরকারের তো ওই নেটওয়ার্কটা নেই, যেহেতু রাজনৈতিক সরকার না, যে জনগণের সাথে সরকারের যে সংযোগটা কে করে দেবে। সুতরাং সেখানে একটা যে কোনোভাবেই আপনি আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে একটা রাজনৈতিক সংযোগ থাকা দরকার। যেমন আপনি দেখেছেন যে যদি কোনো এলাকায় নতুন ইউএনও এসে সে এলাকার প্রথম খুঁজে যে এলাকায় গণ্যমান্য ব্যক্তি বা কোন রাজনৈতিক দলের কে নেতা আছে যে বিপদ আপদে সহায়তা করতে পারে, অথবা যার তারা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন সফল হয়। তো সেক্ষেত্রে সারা দেশে বিএনপির রাজনৈতিক প্রভাবটা অনেক বেশি। সেটা আরেকটা কারণ, বিএনপি জামাত ইসলাম একসঙ্গে রাজনীতি করেছে, জোট ছিল, দীর্ঘদিনের জোট, পরবর্তী জোট ভেঙে গেলেও একসঙ্গে সরকার করেছে। তা সুতরাং এখন মানুষ কিন্তু অরাজনৈতিক মানুষ, তারা কিন্তু এই আওয়ামী লীগ বিএনপি, অনেকে আওয়ামী লীগ জামাত, বিএনপি জামাত আলাদা করবে দেখে না, যে আওয়ামী লীগ চলে গেছে, এখন সেই শূন্যস্থান কে পূরণ করছে, এটা একটি। এই প্রভাবটা হয়তো জামাতের জন্য ততটা স্বস্তিকর নয়। আরেকটি হচ্ছে যে বিএনপি যতটা সংগঠিত, জামাত তো এতদিন রাজনীতি করেছে কি, তারা যে সময় 300 আসনে কখনোই প্রার্থী দেয়নি, আর যখন অধিকাংশ আসনে দিয়েছে তখনও কোনো না কোনো দলের সাথে এক ধরনের সমঝোতা বা বোঝাপড়া, আবার তারা ধরে নিয়েছে 300 আসনে দিলেও যে এই 70টা আসনে আমাকে জোর প্রচার জেতার চেষ্টা করতে হবে। কিন্তু বিএনপি সারা দেশেই এই স্ট্রং সাংগঠনিক শক্তি আছে এবং জয়ী হওয়ার মতো তাদের প্রার্থীও আছে, সুতরাং এই ভয়টা আছে। ইলিয়াস খান, আপনার কাছ থেকে শুনি, কারণ এই যে পক্ষপাত যেন না হয়, ডিসিদেরকে বারবার বলা হয়েছে এই ডিসি সম্মেলনে, এবং সেখানে আবার জামায়াত বলছে পক্ষপাতমূলক বা সুষ্ঠু হবে না, আপনার কি শঙ্কা? না, এখন যা দেখেছি, ইলেকশন ফেয়ার করা খুব টাফ হবে। আপনি দেখুন না, সাম্প্রতিক কয়েকটা সিমটম দেখুন যে গভর্নমেন্টের অবস্থা কি। এই যে পার্লামেন্টে 626, ক্যান্টনমেন্টে 626 জন আশ্রয় নিয়েছিল নিশ্চয় প্রমাণে আছে, এবং আমি যদি ভুল না জেনে থাকি প্রধান বিচারপতি সহ 5 জন বিচারপতি আশ্রয় নিয়েছে। এদের 1 জন বা 2 জন ধরেছে, আর অন্যরা কোথায়, এই প্রশ্ন কেউ করেছে? তারপরে যে 14 সালে যে বিনা ভোটে নির্বাচন হলো 153 জন, সেইখানে যারা ক্যান্ডিডেট ছিল, আর বাংলায় কিন্তু নির্বাচন প্রিয়, 500 ভোট পেলেও নির্বাচন দাঁড়িয়ে জিতেছে। তাদেরকে যারা থ্রেট দিয়ে অন্য কেউ যাতে না দাঁড়াতে পারে, থ্রেট দেওয়া লোকগুলো কোথায়? টেলিভিশনে কে গেস্ট হবে, কে না হবে, এগুলো যারা নিয়ন্ত্রণ করছে তারা কোথায়? সবই। তারপরে এই যে বিনা ভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, দামি ভোটের নির্বাচন, নৌকার এমন অনেক জায়গা আছে, নৌকার ডিসি, এসপি, ওসি উঠে নৌকার পক্ষে ভোট চেয়েছে, কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সেই ভোটগুলো যারা করলো, রাতের ভোট, তারপরে বিনা ভোট, তারপরে ডামি ভোট,
কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া আছে, খুব অল্প কয়েকজন লোক ধরা হয়েছে। সুতরাং অনেক প্রশ্ন আছে, এগুলো দৃষ্টি দিতে হবে ভালো করে। অনেক বিষয় তো আমরা প্রশ্ন করতে চাই না, বাট করার কিন্তু সুযোগ আছে। সুতরাং প্রধান উপস্থিতি যেটি বলেছেন, তবে আমরা প্রত্যাশা করি, আমাদের সবারই প্রত্যাশা যে একটু সুষ্ঠু ভালো নির্বাচন হোক। কারণ একটু আগে আমি বলেছি যে নির্বাচনে পাঠানো হয়েছে, ভুলে গেছি আমরা যে নির্বাচন কেমন, ভোট দেওয়া কেমন। আমরা হয়তো অনেক দিন ভোট দিতে পারিনি। সুতরাং সুষ্ঠু ভোট যাতে হয় সেই ব্যবস্থা তাদের করা উচিত, এবং এটি করতে হলে যেমন জামাতের আমির সাহেব বলেছেন এখন নির্বাচনে সুষ্ঠু হবে না, নির্বাচন তো এখন হচ্ছে না, নির্বাচন হবে ডিসেম্বরে। যদি প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে ডিসেম্বর, তা তো এখনও 10 বা 11 মাস বাকি। যদি আমাদের নিশ্চয়ই মনে আছে স্বৈরাচারী এরশাদের পতনের পরে কিন্তু শাহাবুদ্দিন সরকার ক্ষমতায় এসে তারা কিন্তু প্রথমত অন্তর্বর্তীকালীন ছিল, তাই না ভাই? ওইটা অন্তর্বর্তী। তারা কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল। যদি সদিচ্ছা থাকে, এবং আমি বিশ্বাস করতে চাই এই সরকারের সদিচ্ছা আছে, কারণ এখন যারা সরকার আছেন কোনো রাজনৈতিক লিনিং নাই তাদের, তারা চায় একটু সুনাম চায়, ভালো চায়। সুতরাং তারা সচেষ্ট হলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে, ধরুন প্রশাসন ঠিক করতে হবে, তখন চিন্তা করবে যে কী করা যায়। এখন অলরেডি কিন্তু দেরি হয়ে গেছে, এটা কিন্তু শিশু সরকার বলা যাবে না, কারণ 6 মাস পেরিয়ে গেছে। তারপর ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করতে হবে। সুতরাং নির্বাচনের রোডম্যাপটা আগে ঘোষণা করা হচ্ছে, সেটি যদি করে, যেমন অনেক দল, বিশেষ করে যে দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তারা নির্বাচন চাচ্ছে, আর যারা ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো দিনই, তারা কিন্তু নির্বাচন চাচ্ছে না। এখন আবার বলতেছে কি আনুপাতিক হারে ভোট দেয়, মেন্টাল মেকআপ এদেশের ভোটারদের এখনো হয়নি। এটা আনুপাতিকতার বড় অনেক অন্য বিষয়। যেমন বাংলাদেশের আইন প্রণেতারা কি করে, গম ভাগ করে, পৃথিবীর কোথাও নাই এটি। তারা আইন প্রণয়ন করে, হ্যাঁ, আইন প্রণেতা বাংলাদেশে কি করে, কোন ঠিকাদারি কিভাবে এগুলো তালিকা করে, এগুলো তো পৃথিবীর কোথাও নাই। সুতরাং ওই যে বলেছে ওটা অনেক দূর। বাট আমি একটি কথাই বলতে চাই, যে কথাটা আগেও বলেছি, যারা ক্ষমতায় আসার সম্ভাবনা নেই তারা নির্বাচন পেছায়, সংস্কার আগে নানা কিছু বলছে। একদম পরিষ্কার। দুজনকে অনেক ধন্যবাদ, ইলিয়াস খান এবং সোহরাব হাসান, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে, সময় একদম শেষ আমাদের হাতে। ধন্যবাদ দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন।